টানা এক সপ্তাহ ধরে পাল্টাপাল্টির সংঘাতে ইরান ইসরায়েল। শুক্রবার ভোররাতেও চলে দুপক্ষের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। চলমান এই সংঘাতে জড়িয়ে পড়ার ইঙ্গিত এসেছে ওয়াশিংটনের পক্ষ থেকেও। তেহরান ঘিরে বাড়াচ্ছে সামরিক উপস্থিতি। এদিকে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধের বিস্তার ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে তুরস্ক। উত্তেজনা নিরসনে আজ জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। In just 1 week in 1967, Israel 1967 সালের 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধে নাস্তানাবুদ হয়েছিল আরব দেশগুলো। এই যুদ্ধের মাধ্যমে প্রতিবেশী মিশরের সিনাই ও গাজা উপত্যকা, জর্ডানের পশ্চিম তীর ও জেরুজালেম, সাথে সিরিয়ার গোলান মালভূমি দখলে নেয় ইসরায়েল। 5 দশকেরও বেশি সময় পর সেই কলঙ্ক ঘোচানোর চেষ্টায় ইরান 6 দিন নয়, টানা এক সপ্তাহ ধরে ইসরায়েলের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে প্রতিশোধমূলক আক্রমণ। শুক্রবার ভোররাতেও চলে দুপক্ষের পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে পড়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরসেবা। লোহিত সাগর অঞ্চলে দুটি ইরানি ড্রোন ভূপাতিতের দাবি করে ইসরায়েলের বিমান বাহিনী। এদিকে আরাক নিউক্লিয়ার রিঅ্যাক্টর সহ ইরানের বেশ কিছু সামরিক স্থাপনাতে পাল্টা বোমা হামলার দাবি জানায় তেল আবিব। ইরানে ক্ষমতার পট পরিবর্তন ইসরায়েলি অভিযানের উদ্দেশ্য না হলেও তা পরিণতি হতে পারে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান থেকে সন্ত্রাসবাদ নির্মূল করা হবে এই প্রশাসনের অধীনেই। আমরা কেবল পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে চেয়েছি, তবে যে যুদ্ধ শুরু হয়েছে ইরানের ক্ষমতার পালাবদল তার পরিণতি হতে পারে। চলমান সংঘাতে ইরানের বিরুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি ঘিরে সামরিক উপস্থিতিও বাড়িয়েছে ওয়াশিংটন। হোয়াইট হাউস জানিয়েছে ইরানে যুক্তরাষ্ট্র অভিযান চালাবে কিনা সে বিষয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। বর্বর ইসরায়েলি আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে চুপ করে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ নেতা শেখ নাঈম কাশেম। এদিকে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধের বিস্তার ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় যাচ্ছে তুরস্ক। সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি আকাশে টহল শুরু করেছে দেশটির যুদ্ধ বিমান। আঙ্কারা জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে আর কোনো ঝুঁকি নিতে চায় না তারা। মিলা খন্দকার, চ্যানেল 24। প্রথমবারের মতো ইসরায়েলের $1 কোটি সমমূল্যের ড্রোন ধ্বংস করেছে IRGCর এয়ার ডিফেন্স সিস্টেম। এর মাধ্যমে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অনন্য নজির দেখালো ইরান। বুধবার মধ্য ইরানের ইস্পাহান অঞ্চলে ভূপাতিত করা হয় ইসরায়েলি অত্যাধুনিক হারমিজ 900 চালকবিহীন ড্রোনটি। ইরানের প্রতিরোধে ড্রোন হারানোর কথা স্বীকার করেছে IDF। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে হার মেনে এভাবেই মাটিতে আছড়ে পড়ে মূল্যবান হারমিজ 900 মডেলের চালকবিহীন ড্রোন। বিধ্বস্ত ড্রোনটির আনুমানিক মূল্য $10 মিলিয়ন। ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন হারমিজ লক্ষ্য করে চালানোর ভিডিও প্রকাশ করেছে ইরান। তেহরানের দাবি, নজরদারি করতে ইরানের আকাশ সীমায় পৌঁছানোর পরপরই ভূপাতিত করা হয় যুদ্ধযানটি। এক্ষেত্রে ব্যবহার করা হয় সারফেস টু এয়ার টাইপ মিসাইল। ইরানের প্রতিরোধে ড্রোন হারানোর কথা স্বীকার করেছে IDF। এ ধরনের গুরুত্বপূর্ণ সামরিক যান প্রতিপক্ষের হাতে পড়লে নকশাসহ গুরুত্বপূর্ণ তথ্য পাচার হওয়ার শঙ্কা থাকে। তবে তেল আবিবের দাবি, ভূপাতিত হলেও তথ্য ফাঁস হওয়ার ভয় নেই। ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের তৈরি একটি নজরদারি ড্রোন হারমিজ 900, যার সাহায্যে সহজেই শত্রুপক্ষের গোয়েন্দা তথ্য সংগ্রহ করা যায়। মাসুম রাব্বি, চ্যানেল 24। এদিকে গাজাতেও সমানতালে আগ্রাসন চালিয়ে যাচ্ছে জায়নবাদীরা। নেতজারিম করিডোরে ত্রাণ নেওয়ার অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর গুলি ছুড়ে হত্যা করা হয় 22 ফিলিস্তিনিকে। দের আল বালার আল আদওয়া হাসপাতাল লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার ভোর থেকে দিনভর ইসরায়েলি আগ্রাসনে ঝড়ে অন্তত 84 ফিলিস্তিনির প্রাণ। গাজা সিটি ও উত্তরাঞ্চলে 59 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মধ্য গাজার মাঘাজি শিবিরে এক পরিবারের স্বামী স্ত্রী সহ 10 জন নিহতের কথা জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বিশ্বে প্রতিনিয়ত বাড়ছে বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয়ের সংখ্যা। আশ্চর্যজনক হলেও সত্য, ইউরোপ, আমেরিকা সহ সেই তালিকায় এবার যোগ হয়েছে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়াও। এদিকে দেশীয় শরণার্থী বিষয়ক পরিস্থিতি দিন দিন
জটিল হচ্ছে। মুর্শিদ হাসিবের রিপোর্ট। নানা প্রেক্ষাপটে বিশ্বজুড়ে বাংলাদেশি শরণার্থী সংখ্যা বাড়ছেই। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে, গেল বছরে বিভিন্ন দেশে 28,473 বাংলাদেশি শরণার্থী হিসেবে নিবন্ধিত হয়েছে। আবেদন করেছিল প্রায় 1,08,131 বাংলাদেশি। অবশ্য সিংহভাগেরই গন্তব্য ইউরোপ ও আমেরিকার দেশগুলো। তবে চমকপ্রদ তথ্য মিলে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়াতেও 6 বাংলাদেশি শরণার্থী হিসেবে নিবন্ধিত হওয়ায়। ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী 2023 সালে 24,126 বাংলাদেশি, 2022 সালে 24,000, 2021 সালে 22,672 জন এবং 2020 সালে 18,948 জন বাংলাদেশি নিজেদের শরণার্থী দাবি করে জাতিসংঘের কাছে আবেদন করেন। বিশেষজ্ঞরা বলছেন, 5 আগস্ট পরবর্তীতে এমন সংখ্যাটা অস্বাভাবিক নয়। নতুন নতুন দেশে যাবার চেষ্টা করছে বাংলাদেশিরা, ফলে সোমালিয়ার মতো দেশগুলোতে আশ্রয়ের নাম আসছে। রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয়টি যেটি আসছে আলোচনায়, কিন্তু সেটা গত বছর কিছুটা বেশি হওয়া স্বাভাবিক, বিশেষ করে অগস্টের পট পরিবর্তনের পরে। কিন্তু এটাও আমরা বুঝি যে অনেকে কিন্তু মানে সত্যিকার অর্থেই যে পলিটিক্যাল অ্যাসাইলাম চাওয়ার মতো বা শরণার্থী হিসেবে অথবা কোন রকম ভাবে রাজনৈতিক আশ্রয় চাওয়ার মতো সেরকম কিন্তু সকলের হয়তো বাস্তবতা নাও হতে পারে। শরণার্থীর চিত্রে দেশেও বেশ জটিল পরিস্থিতি। কক্সবাজারের ক্যাম্পগুলোতে প্রতিদিনই বাড়ছে রোহিঙ্গাদের সংখ্যা, তবে যোগান নেই সেই পরিমাণ অর্থের, ফলে সংকট জটিল আকার ধারণ করছে, জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার। জন্মহারের কারণে জনসংখ্যা বাড়ছে, অন্যদিকে ওই পার থেকে এখনো রোহিঙ্গারা আসছে। রিপাট্রিয়েশন দ্রুততম সময় না হয় এবং আন্তর্জাতিক সাহায্যের এই অধোগতির কারণে এটি একটি ভয়াবহ পরিস্থিতির রূপ নেবে। তার দাবি, রোহিঙ্গা ক্যাম্পে অস্থিতিশীলতায় শুধু বাংলাদেশি নয়, ক্ষতিগ্রস্ত হবে পুরো অঞ্চল। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। কোথাও দৌড়াদৌড়ি কিংবা পড়াশোনা নয়, ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে মিলছে ইউরোপ, অস্ট্রেলিয়া সহ বেশ কিছু স্বপ্নের দেশের ভিসা। আর এমন বাম্পার অফারের জন্য জনপ্রতি গুনতে হচ্ছে কমপক্ষে 15 লাখ টাকা। ভিসা খেলোয়াড়দের এই খেলায় পড়ে সহায় সম্বল হারাচ্ছেন প্রবাসী বাংলাদেশি সহ হাজার হাজার মানুষ। ভিসা দিছে যে এই যে ভিসা হাতে স্বপ্নের দেশ ইতালির ভিসা, তাও আবার একার নয়, স্বজন সহ। তাই চাঁদ হাতে পাওয়ার মতোই আনন্দে ছিলেন চাঁদপুরের তপন চন্দ্র ও তার স্বজনরা। অবশ্য এজন্য তাদের কোটি টাকারও বেশি খরচ করতে গিয়ে গায়ে বাঁধেনি। এক একজনের কত টাকা করেছে? এক একজনের কাছ থেকে প্রায় 17 লাখ 18 লাখ এরকম নিছে। তবে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে বেশি দিন দেরিও হয়নি। বিদেশ যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিতে গিয়েই বাধে বিপত্তি। এখন আমরা এটা ম্যান পাওয়ার করাইতে গেছি, যাওয়ার পরে যে বলতেছে যে এটা ফেক ভিসা, ম্যান পাওয়ার দেয় না। টাকা নেওয়ার পরে সব বন্ধ করে দিচ্ছে ফোন। পরে আমরা খোঁজ করে দেখতে পেলাম যে তারা বিশাল বড় একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটের মাধ্যমে তারা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা হাতে নিতেছে, কিন্তু তাদের দেখা পাইতেছে না কেউই। যদিও বিশ্বাস অর্জনের জন্য মাঝখানে নেপাল থেকে ঘুরিয়ে আনা হয় তাদের। ভিসা দেবে বলে আমাদেরকে ইন্ডিয়া ভিসা করাইছে, তারপর ইন্ডিয়া ভিসা করায় ইন্ডিয়া নিতে পারে নাই, তারা আমাদেরকে নেপালে নিয়ে গেছে। ভুক্তভোগীদের তথ্য যাচাই আর প্রতারণার উৎস খুঁজতে চায় চ্যানেল 24, আর এজন্য গন্তব্য উত্তরবঙ্গের নীলফামারী জেলা। ভিসা প্রতারণার ঘটনায় শুধু চলতি বছরেই শতাধিক মামলার তথ্য এসেছে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায়। আমার জানা মতে প্রায় 100 মামলা হবে, প্রতারণা মামলা। কিশোরগঞ্জ থানার মামলাগুলোর সূত্র ধরে আমরা যেতে চাই অভিযুক্ত কয়েকজনের বাড়িতে। ভুল করছিল, গেছিল, এটা মিথ্যে কথা নয়। ঠিক আছে, ওইখানে বন্ধ করেন। এইটা বুলবুল ভাইয়ের বাসা না? আছে উনি? ওনার এই বাসাটা ছাড়া আর বাসা আছে? কই? বুলবুলের এই যে থাকার বাড়ি এটা, কিন্তু এখন তার অবস্থার পরিবর্তন হয়েছে খুব দ্রুত। এই প্রতারণা করে আসলে এই যে তার আমূল পরিবর্তন হয়েছে। অনুসন্ধানে দেখা যায় পুরো নীলফামারী জেলায় জাল ভিসা তৈরির কার্যক্রম মহামারী আকার ধারণ করেছে, যার অন্যতম কারণ পুলিশের সাথে প্রতারকদের সখ্যতা। ধরা পড়লে কিছুদিন জেল খাটলেও অর্থের জোরে বেরিয়ে এসে ফের নামেন প্রতারণার কাজে। টাকার বিনিময়ে ছেড়ে দেয় পুলিশ। হয়েছে কি, একজন 7 লাখ 10 লাখ করে নিয়েছিল। তাই নাকি? হ্যাঁ, নিয়ে ছাড়ি দিয়ে এই প্রতারকদের। প্রবাসী ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিদেশ বিভূত তরুণদের ফাঁদে ফেলতে
প্রতারকরা বেছে নেন সামাজিক যোগাযোগ মাধ্যম। নানা চটকদার ভিডিওর মাধ্যমে আকৃষ্ট করা হয় তাদের। একবার সেই ফাঁদে পা দিলেই আর নিস্তার নেই। মনে করুন যে অস্ট্রেলিয়া, কানাডা, ওইগুলো দেশের আদার্সের যে ভিডিও আছে, রেস্টুরেন্ট বা মাল্টা বাগান, এইগুলো থেকে ভিডিও নেওয়া হয়। ওইগুলো ভিডিও নিয়ে যে নাম্বারটা কিনা হয়, ওই নাম্বারটা দিয়ে হচ্ছে ওইখানে এডিটিং করে হচ্ছে ভয়েসটা তৈরি করা হয়। বনিয়ামিন, চ্যানেল 24, ঢাকা। এ নিয়ে বিস্তারিত দেখবেন আজ রাত 9টায় সার্চলাইট অনুষ্ঠানে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার যেন স্রেফ বুলি আওড়ানোতে সীমাবদ্ধ। মাঠের বাস্তবতা হলো বাড়ছে মারাত্মক সব অপরাধ, যার সাথে সন্ত্রাসীরা তো আছে, জড়িয়ে পড়ছেন খোদ সরকারি কর্মকর্তারাও। এমন তথ্যে উঠে এসেছে মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিবেদনে। সেখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি অপরাধ ঘটেছে খোদ রাজধানীতেই। ইমদাদ হকের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আর আর্থিক খাতে সুশাসন ফিরিয়ে আনা। এ লক্ষ্যে গেল কয়েক মাসে কার্যকর উদ্যোগ দেখা গেছে যতটা, তার চেয়ে বেশি শোনা গেছে কর্তাদের বাগাড়ম্বরতা। ফল হাতে নাতে প্রতি মাসে বাড়ছে ছোট বড় নানা অপরাধ। মন্ত্রী পরিষদ বিভাগে জমা হওয়া মাঠ পর্যায়ের তথ্যে ফুটে উঠেছে সেই ভয়াবহতা। সরকারি তথ্য বলছে, গেল মে মাসে সারা দেশে সংঘটিত হয়েছে 2809টি মারাত্মক অপরাধ, যা গেল বছরের তুলনায় অন্তত 550 বেশি। আর সবচেয়ে বেশি অপরাধ ঘটেছে খোদ রাজধানীতে, প্রায় 600টি। দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম। এসব অপরাধ ঘটেছে মূলত রাজনৈতিক আধিপত্য বিস্তার ঘিরে। এর মধ্যে রয়েছে খুন, ধর্ষণ, জমি দখল, ছিনতাই, চুরি ডাকাতির মতো ঘটনা। অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা বেড়েছে খোদ সরকারি কর্মকর্তাদেরও। তথ্য বলছে, গেল মাসে জমা পড়ে মাঠ প্রশাসনে কর্মরতদের বিরুদ্ধে 200রও বেশি অভিযোগ, যেখানে গুরুতর অপরাধের সংখ্যা 44টি। বস্তুগত প্রাপ্তির আকাঙ্ক্ষা, প্রতিযোগিতা এটা আছে, এবং সাথে সাথে যদি জবাবদিহিতার অভাব থাকে, আইনের শাসনের সঠিক প্রয়োগ না থাকে, এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে যদি এটার যে চেক পয়েন্টগুলো, ভিজিলেন্সগুলো খুব শক্তভাবে না থাকে, তাহলে এই প্রবণতা তো বাড়বেই। কারণ মানুষের সহজাত প্রবৃত্তিই হচ্ছে এক ধরনের বিপদগামী হওয়া। প্রতিবেদনে উঠে আসে ফৌজদারি মামলার বিষয়টিও। গেল বছরের একই সময়ের তুলনায় যা বেড়েছে 32,000-এরও বেশি। গেল আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর অপরাধে সক্রিয় হয়ে ওঠে একটি পক্ষ, যারা ব্যবহার করছে রাজনৈতিক ব্যানার। এর ফলে সামাজিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে যেমন, তেমনি বাধাগ্রস্ত হচ্ছে পণ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা। এর ফলে শঙ্কা রয়েছে ক্রমবর্ধমান নিম্নমুখী মূল্যস্ফীতি উস্কে যাওয়ারও। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না পোস্টার, তবে বিলি করা যাবে লিফলেট, ঝোলানো যাবে ব্যানার, সাথে নতুন করে সংযোজিত হচ্ছে বিলবোর্ড। এমন সব নিয়ম রেখে চূড়ান্ত করা হয়েছে নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালার খসড়া, যা লঙ্ঘন করলে 6 মাস কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। পোস্টারে ছেয়ে যাওয়া এমন ছবি আর হয়তো দেখা যাবে না আগামী সংসদ নির্বাচনে। প্রার্থী কিংবা দলের আচরণবিধি কেমন হবে তা নিয়ে বিধিমালার যে খসড়া, সেখানে রাখা হয়েছে এমনই বিধান। তবে ব্যবহার করা যাবে ব্যানার ও বিলবোর্ড। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী প্রচারণার সব উপকরণই হতে হবে পরিবেশ বান্ধব। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। ভোটার স্লিপ ইন্ট্রোডিউস করার ব্যাপারে একটি সিদ্ধান্ত হয়েছে। আমরা আগে যেমন শব্দের মাত্রার উপরে কোনো ইয়ে ছিল না, সেটাকে আন্তর্জাতিক যে মান আছে 60 ডেসিবল, সেটাকে ইনকর্পোরেট করা হয়েছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্য হিসাবে যদি কোনো এই প্রার্থী যখন প্রার্থিতা লাভ করবেন, তার আগে তাকে পদত্যাগ করতে হবে। নির্বাচন কমিশনের চূড়ান্ত অনুমোদিত এই খসড়া নিয়ে ভবিষ্যতে হতে পারে আলোচনা, যার ভিত্তিতে সুযোগ আছে সংযোজন বিয়োজনের। এটা চূড়ান্ত হলে এটা প্রকাশিত হয়ে যাবে আমাদের ওয়েবসাইটে। উপরে লেখা থাকবে আরপিও সংশোধন সাপেক্ষে।
আবার রাজনৈতিক কনসেনসাসের ভিত্তিতে যদি কিছু পরিবর্তন সংশোধন হয় সেটাও করতে হতে পারে। বিধিমালা মেনে চলার বিষয়ে দল এবং প্রার্থীকে দিতে হবে হলফনামা, যা লঙ্ঘন করলে 6 মাস জেল এবং 1.5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। সেটাকে 6 মাস কারাদণ্ড এবং 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে 3 তরুণ নিহত হয়েছেন। গত রাতে জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন রিয়াজ, আরাফাত ও আনিস। তাদের বাড়ি সোনাপাহাড় এলাকার 3 জনই বন্ধু। পুলিশ জানিয়েছে 5 তরুণ রেললাইনে বসে গল্প করার সময় দ্রুতগামী ট্রেনে কাটা পড়েন 3 তরুণ। ঘটনাস্থলে মারা যান তারা। তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এদিকে বগুড়ার আদম দিঘিতে ট্রেনের ধাক্কায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছে গতকাল মোটরসাইকেলে বগুড়া যাচ্ছিলেন এই 3 জন। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান তারা। দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে গেছেন চালক ও তার সহযোগী। ছাত্র জনতার আন্দোলনের বছর 2024 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে 33 গুণ। সুইস কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 2024 সালের শেষে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশের নামে জমা ছিল 59 কোটি 82 লাখ সুইস ফ্রাঙ্ক, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 8,972 কোটি। 2023 সালে ওই অঙ্ক ছিল মাত্র 2 কোটি 64 লাখ ফ্রাঙ্ক, যা 396 কোটি টাকায়। এক বছরে জমার অঙ্ক বেড়েছে প্রায় 33 গুণ। আর 2022 সালে যা ছিল 5 কোটি 84 লাখ সুইস ফ্রাঙ্ক। সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে দায়ের মধ্যে বাংলাদেশের পাওনা ও পুঁজিবাজারে বাংলাদেশের নামে বিনিয়োগের অর্থ রয়েছে, যার 95%-এরও বেশি বাংলাদেশের পাওনা, যা দেশের বাণিজ্য কেন্দ্রিক অর্থ বলে আসছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের ব্যাংক খাতের সংস্কার ও স্থিতিশীলতায় $50 কোটি ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। বৃহস্পতিবার ফিলিপিন্সের ম্যানিলায় সংস্থার প্রধান কার্যালয়ে এই ঋণের অনুমোদন দেওয়া হয়। মূলত ব্যাংক খাতে নজরদারি ও সুশাসন নিশ্চিত করা, তারল্য ব্যবস্থাপনার উন্নয়ন ও খিলাপি ঋণ সংক্রান্ত বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে এই অর্থায়ন করবে সংস্থাটি। মূলত ব্যাংক ব্যবস্থার আন্তর্জাতিক চর্চা অনুসরণের মাধ্যমে বাংলাদেশের প্রেক্ষিতে এইসব কার্যক্রমে ঋণের অর্থ ব্যয় করা হবে। ঋণ অনুমোদনকালে সংস্থার চিফ ফিনান্সিয়াল স্পেশালিস্ট সঞ্জীব কৌশিক জানিয়েছেন, এই অর্থায়নের মাধ্যমে পরিচালিত কার্যক্রম বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়নে বড় ভূমিকা রাখবে। এদিন দেশের জলবায়ু খাতের উন্নয়নে আরও $40 কোটি ঋণ অনুমোদন করে সংস্থাটি। নিচে আরেকটি বিরতি, ফিরে পরে।